আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। এখন শুনবেন প্রধান শিরোনামগুলো। সুদানে আরএসএফ এর রক্তক্ষয়ী হামলা, নিহত 30+, বাস্তুচ্যুত 4 লাখ। মালয়েশিয়া থেকে 22 বাংলাদেশি সহ 50 বন্দী অভিবাসী ফেরত। চীনের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, একদিনে নিহত 39, মোট 51,000 ছাড়াল। ভারত মার্কিন সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও প্রযুক্তিতে জোর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা থামছেই না। সর্বশেষ হামলায় গত 24 ঘণ্টায় আরও 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,240 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এই ভয়াবহ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরও 62 জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। 2023 সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত 1,16,931 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যেখানে উদ্ধারকর্মীদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, দীর্ঘ 15 মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত 19 জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের মতবিরোধের জের ধরে গত 18 মার্চ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই নতুন দফায় হামলায় এ পর্যন্ত 1,864 জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় 4,900 জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। জাতিসংঘের তথ্য অনুসারে, ইসরায়েলের এই বর্বরচিত হামলায় গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অধিকন্তু, ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার চীনে সরকারি সফরে যাচ্ছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আগে এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই সফরের ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, আরাকচি এর আগেও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন, পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার আলোচনার আগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ ছিল চীন। বাকাই বলেন, এই দেশগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা আবশ্যক। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সফরের নিশ্চিতকরণ দেয়নি, তবে তারা জানিয়েছে যে চীন ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন খাতে নিয়মিত যোগাযোগ ও আদান প্রদান হয়ে থাকে। উল্লেখ্য, 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এর 1 বছর পর ইরানও চুক্তির শর্ত ভঙ্গ করে নিজস্ব পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন, তবে সামরিক হামলার হুমকিও বজায় রেখেছেন। ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় আব্বাস আরাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের রপ্তানিযোগ্য প্রায় 92% তেলই চীনে যায়, যা ইরানি গণমাধ্যমের তথ্যমতে তুলনামূলকভাবে বড় ছাড়ে বিক্রি করা হয়। 2021 সালে চীন ও ইরান একটি 25 বছর মেয়াদী সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় জ্বালানি, নিরাপত্তা, অবকাঠামো এবং যোগাযোগ সহ নানা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।
মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে সাজা ভোগ করার পর 22 জন বাংলাদেশি সহ মোট 50 জন কারাবন্দী অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অন্য অভিবাসীদের মধ্যে রয়েছেন ভিয়েতনামের 9 জন, ইন্দোনেশিয়ার 9 জন, পাকিস্তানের 6 জন, ভারতের 2 জন এবং চীনের 2 জন নাগরিক। মালয়েশিয়ার জোহর বারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সোমবার 21 এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই 50 জন বিদেশি নাগরিকের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে দেশটির ইমিগ্রেশন আইনের অধীনে কুয়ালালামপুরের KLI 1 ও 2 এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের স্বদেশে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মালয়েশিয়ার পেনাল কোড আইন 574, বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট 1952, আইন 234 এবং ইমিগ্রেশন রেগুলেশনস 1963 এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তারা কারাভোগ করেন। মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ফেরত পাঠানোর আগে এই ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। সুদানের এল ফাশের শহরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নৃশংস হামলায় কমপক্ষে 30 জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রবিবার শহরের জনবহুল আবাসিক এলাকায় এই ভয়াবহ হামলা চালানো হয়। স্থানীয় মানবাধিকার কর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল মাস থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং RSF এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং প্রায় 1,30,00,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহেই এল ফাশের শহরের নিকটবর্তী জামজাম ও আবু শৌক শরণার্থী শিবিরে RSF এর বর্বরোচিত হামলায় 400 জনেরও বেশি বেসামরিক নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় 4 লক্ষ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সুদানের সেনাবাহিনী ও RSF উভয়ের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ, জাতিগত নিধন এবং নারীদের উপর ব্যাপক যৌন সহিংসতা গুরুতর অভিযোগ এনেছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এই সংঘাতকে দেশটির ইতিহাসে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে। এল ফাশেরের এই লেটেস্ট হামলা পরিস্থিতিকে আরও জটিল ও ভয়ঙ্কর করে তুলেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বিদ্যুৎ, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। সোমবার 4 দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন ভ্যান্স। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। শুল্ক, বাজারে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোতে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে স্থান পায়। JD ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স এবং তাদের 3 সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেলের সম্মানে প্রধানমন্ত্রী মোদী নৈশভোজের আয়োজন করেন, যেখানে ক্যাবিনেট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর JD ভ্যান্সের এটি প্রথম ভারত সফর। তার সঙ্গে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী লেখেন, আমরা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ পারস্পরিক উপকারী সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্যারিসে AI অ্যাকশন সামিটের ফাঁকে মোদী ও ভ্যান্সের মধ্যে শেষবারের মতো সাক্ষাৎ হয়েছিল, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এই বৈঠকগুলো দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সহায়ক ভূমিকা রাখছে।